আজকে আমরা নির্ণায়ক যে জায়গাগুলোতে কাজে লাগানো হয় আমাদের সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট। আমাদের সিলেবাসের মধ্যে দুটো জায়গা আছে যেখানে ডিটারমিনেন্টকে প্রয়োগ করতে হয় বা ডিটারমিনেন্টকে কাজে লাগাতে হয়। সেই জায়গা দুটো কী কী? দুটো জিনিসের মধ্যে প্রথম হলো নাম্বার 1, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ ডিটারমিনেন্টকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব বা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কি করে ডিটারমিনেন্ট লাগিয়ে বের করতে হয়। 2 নম্বর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে সহজ সমীকরণের সমাধান। সহজ সমীকরণের সমাধান, এই দুটো জায়গাতে আমাদেরকে নির্ণায়ক বা ডিটারমিনেন্টকে প্রয়োগ করতে হয়। এই দুটো আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। আমি একটা একটা করে আলোচনা করছি। প্রথম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কি করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে ডিটারমিনেন্টকে কাজে লাগিয়ে। ধরা যাক আমাদেরকে একটা ত্রিভুজ এরকম দেয়া আছে এ বি সি, আর কি দেয়া থাকবে না এই ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু আছে এদের স্থানাঙ্কগুলো দেয়া থাকবে। তো ধরা যাক এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, এইগুলো দেয়া আছে। আমাদেরকে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে হবে। তো ডিটারমিনেন্টকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব না লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের মূল সূত্র যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সেটা হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ একটা 1/2 সামনে থাকে। তো এক্ষেত্রেও একটা 1/2 আমাদের সামনে লাগবে আর বাকি অংশটা ডিটারমিনেন্টের সাহায্যে লিখতে হবে। ফর্মুলা কি না ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে বাইরে 1/2, প্রথম কলামটাতে প্রথম স্তম্ভে লিখব তিনটে শীর্ষবিন্দুর x স্থানাঙ্কগুলো, দ্বিতীয় কলামে থাকবে তিনটে শীর্ষবিন্দুর y স্থানাঙ্কগুলো আর তৃতীয় কলামটা হবে 1 1 1। এই যেটা এলো এইটা যদি কোনো কারণে ঋণাত্মক বেরিয়ে যায় এই ডিটারমিনেন্টের মানটা, তাহলে ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, সেই জন্য আমাদেরকে এইটা সাংখ্যমান নিতে হবে। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা যেটা বেরোলো যদি নেগেটিভও আসে তাও সেটাকে পজিটিভ ধরবো, এত বর্গ একক। ঠিক আছে, ক্ষেত্রফল সেই জন্য বর্গ একক কথাটা লিখতে হবে। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল ডিটারমিনেন্টের সাহায্যে এইভাবে আমরা বের করতে পারি। এইবারে দেখো যদি কোনো কারণে এই যে তিনটে শীর্ষবিন্দু আছে এইগুলো যোগ করে ত্রিভুজ উৎপন্ন না হয়, কখন ত্রিভুজ উৎপন্ন হয় না না যদি এ বি সি এই তিনটে বিন্দু একই রেখার উপরে থাকে, অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ হয়, সেক্ষেত্রে ত্রিভুজ তৈরি হবে না। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে না 0। কারণ কি না ত্রিভুজ তৈরি হচ্ছে না। তাহলে কোনো কারণে যদি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের 0 চলে আসে তাহলে সেখান থেকে আমরা কি মন্তব্য করতে পারবো না ওই যে বিন্দু তিনটে এ বি সি ওই বিন্দু তিনটি সমরেখ। তাহলে ক্ষেত্রফলটা 0 হয়ে গেলে কি প্রমাণ হয়ে যাবে না এ বি সি এই তিনটে বিন্দু এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে কোথাও যদি সমরেখ প্রমাণ করতে দেয় সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টকে কাজে লাগাতে পারবো, সেক্ষেত্রে এই ডিটারমিনেন্টের মানটা চলে আসবে 0। তাহলে কোথাও যদি এই তিনটে শীর্ষবিন্দুকে কাজে লাগিয়ে যে ডিটারমিনেন্টটা এর মানটা 0 চলে আসে তাহলে বুঝতে হবে যে ওই তিনটে বিন্দু সমরেখ একই লাইনের উপরে আছে, সেই জন্য ত্রিভুজ উৎপন্ন হয়নি, তাই ক্ষেত্রফলটা 0 চলে এসেছে। ঠিক আছে, কাজেই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 এলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে ওই বিন্দু তিনটি সমরেখ। আর যদি 0 না আসে যে মানটা আসবে সেটাই হবে এই তিনটি বিন্দু যোগ করে যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল। যদি নির্ণায়কের মানটা ঋণাত্মক আসে তাহলে তার সাংখ্যমান নিয়ে নেব, অর্থাৎ সেটাকে পজিটিভ করে নেব, কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। তাহলে ওইভাবে আমরা নির্ণায়ককে কাজে লাগিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এবারে এইটার একটা অঙ্ক আগে দেখি, তারপর 2 নম্বরটা আমরা আলোচনা করব। এটা সংক্ষিপ্ত 2 এর অঙ্কটা কি বলেছে
না a, b প্লাস c, b, c প্লাস a, c, a প্লাস b এই বিন্দু তিনটি সমরেখ প্রমাণ করতে হবে। ঠিক আছে, তার মানে কি না এই তিনটি বিন্দু দিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে না, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে দেখাতে হবে 0। তাহলে ওই যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটাতে সামনের একের দুইটা বাদ দিয়ে বা যে ডিটারমিনেন্ট পার্টটা রয়েছে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদেরকে দেখাতে হবে 0, তাহলেই প্রমাণ হয়ে যাবে এই তিনটি বিন্দু সমরেখ। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা করব সলিউশন। এই ডিটারমিনেন্টের মানটা আমরা বের করব। প্রথম কলামে x স্থানাঙ্কগুলো, তাহলে a b c। সেকেন্ড কলামে y স্থানাঙ্কগুলো b প্লাস c, c প্লাস a, a প্লাস b। থার্ড কলামটা 1 1 1। আমাদেরকে দেখাতে হবে যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই তিনটে বিন্দু সমরেখ। কি করে প্রমাণ করব এটা? এখানে আমরা এক কাজ করছি, আমরা সরাসরি এটাকে মান বের করে নিতে পারি ভেঙে। ঠিক আছে, আমি এখানে একটা প্রপার্টিকে কাজে লাগাচ্ছি, একটা ধর্মকে ডিটারমিনেন্টের কাজে লাগাচ্ছি। আমরা c1 টাকে কলাম 1 টাকে রিপ্লেস করছি c1 প্লাস c2 দিয়ে। তাহলে কি আসবে না এইখানটা হয়ে যাবে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এইটাও হয়ে গেল a প্লাস b প্লাস c। শুধু c1 টা চেঞ্জ হয়েছে, অর্থাৎ কলাম 1 টা তাহলে কলাম 2 এবং কলাম 3 যেমন ছিল সেরকমই থাকলো। এইবারে দেখো ফার্স্ট কলামে সব জায়গাতেই a প্লাস b প্লাস c চলে এসেছে, তাহলে ওইটাকে আমরা বাইরে বের করে নিতে পারি কমন নিয়ে বের করলে এইখানটা হয়ে গেল 1 1 1, b প্লাস c, c প্লাস a, a প্লাস b, পরেরটা 1 1 1। এখন দেখতে পাচ্ছি এই নির্ণায়কটার প্রথম এবং তৃতীয় স্তম্ভ একই চলে এসেছে। তাহলে আমরা কি জানি না ধর্ম বলছে যে কোনো ডিটারমিনেন্টের দুটো রো বা দুটো কলাম একই চলে এলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। তাহলে এইটা 0, তাহলে এর মান কত দাঁড়িয়ে গেল না a প্লাস b প্লাস c ইনটু 0, যেহেতু c1 ইকুয়াল টু c3 হয়ে গেছে, তাহলে এর মানটা কি চলে এলো 0 এই ডিটারমিনেন্টের মানটা। তাহলে কি লিখবো? অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ক্ষেত্রফল বের করার সময় মানটা বের করব, সামনে একটা একের দুই কত বর্গ একক, আর ঋণাত্মক এলো ধনাত্মক করে নাও। তাহলে এইভাবে আমরা তিনটে বিন্দু স্থানাঙ্ক দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, সমরেখ প্রমাণ করতে চাইলে সেটা দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো এইভাবে হবে। এইবার আমরা চলে আসছি সেকেন্ড যেটা বলেছিলাম যে সহ সমীকরণ সমাধান কিভাবে ডিটারমিনেন্ট কাজে লাগিয়ে করতে পারবো সেইটা আমরা আলোচনা করব। এবার আমরা চলে আসছি সহ সমীকরণ সমাধান কিভাবে ডিটারমিনেন্টের সাহায্যে করব সেইটা। তো এই সহ সমীকরণ সমাধান করার যে নিয়মটা, যেখানে ডিটারমিনেন্টকে কাজে লাগানো হয়, সেই নিয়মটা হলো ক্রেমার্স রুল। ক্রেমার্স রুলে আমাদেরকে শিখতে হবে কি করে সহ সমীকরণকে ডিটারমিনেন্টের সাহায্যে সমাধান করা যায়, তার নিয়মটা কি। ধরা যাক তিনটে সমীকরণ আমরা লিখছি, তিনটের জায়গায় দুটোও থাকতে পারে। আমাদের সিলেবাসে হয় দুটো দিয়ে সমীকরণ থাকবে অথবা তিনটে। তো আমরা জানি যে সমীকরণগুলো সমাধানযোগ্য হতে গেলে যতগুলো চলরাশি থাকবে ততগুলোই সমীকরণ দেয়া থাকতে হবে। অর্থাৎ কোথাও যদি দুটো চলরাশি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে দুটো সমীকরণ দেয়া থাকবে। যদি তিনটে চলরাশির মান আমাদেরকে সমাধান করে বের করতে হয় সেক্ষেত্রে তিনখানা সমীকরণ দেয়া থাকবে। তো আমি যেটা বড় সেটাই লিখছি, তিনটে চলরাশি দেয়া একটা সমীকরণ এখানে লিখছি। সেটাকে কিভাবে ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করতে হয় সেই নিয়মটা আগে আমরা শিখবো, তারপর সেই নিয়মটাকে প্রয়োগ করব। আর সেই নিয়মের ক্ষেত্রে কতগুলো স্পেশাল কেস আছে, বিশেষ কতগুলো ক্ষেত্র আছে, সেগুলো কিভাবে কি হবে সেটাও আমাদেরকে আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা এইটার থিওরিটা বা ক্রেমার্স রুলের যে নিয়মটা, ক্রেমারের নিয়ম, সেই ক্রেমারের নিয়মটা কি সমাধানের সেটা আমাদেরকে জানতে হবে। ধরা যাক তিনটে সমীকরণ দেয়া আছে এরকম a1x plus b1y plus c1z equal to d1, a2x plus b2y plus c2z equal to d2, a3x plus b3y plus c3z equal to d3। তিনটে সমীকরণ ধরা যাক x y z দিয়ে দেয়া আছে।
এই তিনটে সমীকরণকে সমাধান করে x y z এর মানটা বের করতে হবে। তো সেইটা কি করে আমরা ডিটারমিনেন্ট কাজে লাগিয়ে করব, সেই নিয়মটা কি, আমরা এখানে শুধু নিয়মটাই আলোচনা করব। কি করে নিয়মটা এলো সেই বিস্তারিত জানার সুযোগ আমাদের নেই এখানে সিলেবাসের মধ্যে, শুধু নিয়মটা কি সেটাই আমরা এখানে জানবো। তো এই সমীকরণগুলোকে সমাধান করতে গেলে প্রথমেই আমাদেরকে চারটে ডিটারমিনেন্টের মান আমাদেরকে বের করতে হবে। প্রথম ডিটারমিনেন্টটা ধরা যাক আমরা নাম দিচ্ছি ডি। ডি ডিটারমিনেন্টটা কিভাবে পাবো না, এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো x y এবং z এর যে সহগগুলো আছে সেই সহগগুলোকে এই ডিটারমিনেন্টের মধ্যে লিখে ডি ডিটারমিনেন্টটা পাবো। প্রথম কলামটাতে ফার্স্ট কলামটাতে লিখতে হবে x এর সহগগুলো। সহগ যখনই আমরা লিখবো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সহগ লেখার সময় কিন্তু সামনের চিহ্নগুলো শুদ্ধ লিখতে হবে, অর্থাৎ প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেমন আগের চিহ্নটা থাকবে সেইগুলো এখানে উঠে আসবে সহগ। অর্থাৎ প্রথম কলামটাতে x এর সহগ, সেকেন্ড কলামে y এর সহগ, আর থার্ড কলামটাতে z এর সহগ। এই সহগগুলোকে বসিয়ে যে ডিটারমিনেন্টটা পাবো সেইটাকে আমরা বলছি ডি। এই ডিটারমিনেন্টটা লেখার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে এর মানটা বের করে নিতে হবে কত এলো। ডিটারমিনেন্টের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, তাহলে সেই নিয়ম অনুযায়ী এই ডি ডিটারমিনেন্টের মানটা আমরা বের করে নেব। এরপর একটা ডিটারমিনেন্ট হয়ে গেল, সেকেন্ড ডিটারমিনেন্টটাকে আমরা নাম দিচ্ছি ধরা যাক d1। d1টা কিভাবে আসবে না, এই ডি ডিটারমিনেন্টের প্রথম যে কলামটা ছিল যেখানে আমরা x এর সহগগুলোকে লিখেছিলাম সেই সহগগুলোকে পাল্টে দেবো। এর পরিবর্তে কোনটা লিখবো না, সমীকরণের ডান দিকে যে মানগুলো আছে সেই মানগুলোকে চিহ্ন শুদ্ধ x এর কলামে লিখে দেবো। অর্থাৎ x এর কলামটাকে রিপ্লেস করতে হবে সমীকরণের ডান দিকের মানগুলোকে দিয়ে চিহ্ন শুদ্ধ। আর y আর z এর যে কলামগুলো ছিল অর্থাৎ সেকেন্ড এবং থার্ড কলাম সেগুলো যেমন ছিল d তে সেই রকমই এখানে থেকে যাবে। তারপর কি করব না, এই d1 ডিটারমিনেন্টের মানটাও আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, d1 ডিটারমিনেন্টের পর নেক্সট আরেকটা ডিটারমিনেন্টের মান আমাদেরকে বের করতে হবে, সেটার নাম দিচ্ছি d2। d2টা কিভাবে পাবো না, এই d ডিটারমিনেন্টের d2 মানে সেকেন্ড কলামটাকে রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব, আবার ঠিক আগের মতোই সমীকরণের ডান দিকের যে মানগুলো আছে সেই মানগুলো দিয়ে। তাহলে প্রথম কলামটা যেমন আছে থাকবে d এর যা ছিল অর্থাৎ a1 a2 a3, সেকেন্ড কলামটাকে রিপ্লেস করব d1 d2 d3 দিয়ে। তাহলে b1 b2 b2 এর b3 এর জায়গায় d1 d2 d3 চলে এলো, আর থার্ড কলামটা যেমন ছিল থাকলো। এরপর কি করতে হবে না, এরও মান আমরা যেভাবে বের করি করে নিতে হবে। এরপর থার্ড আরেকটা ডিটারমিনেন্ট লিখতে হবে d3। d3 তে কি না, d3 বলছি তার মানে 3 নম্বর কলামটাকে চেঞ্জ করতে হবে বা রিপ্লেস করতে হবে। তাহলে প্রথমটা আর সেকেন্ডটা যেমন আছে লিখে নেব d এর a1 a2 a3 b1 b2 b3, আর c1 c2 c3 এর জায়গায় এবারে তাহলে d1 d2 d3 ঢুকে গেল। এবারে এই d3 ডিটারমিনেন্টের মানটাও বের করে নেব। এইবার এই চারটে ডিটারমিনেন্টের মান যখন বেরিয়ে যাবে তখন আমাদের ক্রেমার্সের নিয়ম বলছে যে x এর মান বের করার ফর্মুলা হচ্ছে d1/d। কারণ কি না, d1 এই দেখো x এর কলামটাকে রিপ্লেস করেছিলাম সেই জন্য x এর মান বের হবে d1/d করে। y এর মান বের করার ফর্মুলা হচ্ছে ঠিক একই রকম ভাবে y টা রিপ্লেস করেছিলাম d2 তে, তাহলে d2/d, আর z এর মান বের করার ফর্মুলা হবে d3/d। এইটা হচ্ছে আমাদের ক্রেমারের নিয়ম। ঠিক আছে, তাহলে ক্রেমারের নিয়মের সাহায্যে যখন সহজ সমীকরণ সমাধান করতে হবে তখন সেখান থেকে আমাদেরকে ওই ডিটারমিনেন্ট, কতগুলো ডিটারমিনেন্টের মান বের করতে হবে না, যতগুলো চলরাশি আছে তার চেয়ে একটা বেশি। যদি তিনটে চলরাশি থাকে x y z তাহলে 3 + 1 চারটে ডিটারমিনেন্টের মান বের করতে হবে। যদি দুটো সমীকরণ দেয়া থাকে দুটো চলরাশির জন্য তাহলে 2 + 1 তিনটে ডিটারমিনেন্ট বের করতে হবে। কি কি ডিটারমিনেন্ট, প্রথম হচ্ছে d। dটা হচ্ছে x y z এর সহগগুলো দিয়ে ডিটারমিনেন্ট। সহগগুলো লেখার নিয়মটা কি না, প্রথম কলামে ফার্স্ট কলামে লিখবো x এর সহগ, সেকেন্ড কলামে y এর সহগ, থার্ড কলামে z এর সহগ। সহগ লেখার সময় সব সময়ই চিহ্ন শুদ্ধ লিখতে হবে। এরপর d1। d1 এ কি না, d এর ফার্স্ট কলামটা যেটা ছিল সেইটাকে রিপ্লেস করতে হবে সমীকরণের ডান দিকে যে মানগুলো আছে সেইগুলো দিয়ে। ঠিক একই ভাবে d2 তে d
ডি এর সেকেন্ড কলামটাকে রিপ্লেস করতে হবে সমীকরণের ডান দিকের মানগুলো দিয়ে, আর ডি3 তে থার্ড কলামটাকে রিপ্লেস করতে হবে সমীকরণের ডান দিকের মানগুলো দিয়ে। এরপর এই চারটে ডিটারমিনেন্টের মান যখন আমার বেরিয়ে যাবে, তখন x এর মান বের করার ফর্মুলা হচ্ছে d1/d, y এর মান বের করার ফর্মুলা d2/d এবং z এর মান বের করার ফর্মুলা d3/d। এইটা হচ্ছে ক্রেমারের নিয়ম। এইবারে দেখো, এইখানে যখন আমরা এই x y z এর মানগুলো বের করার যে সূত্রগুলো লিখলাম d1/d, d2/d, d3/d, সেখানে এই d1, d2, d3 তিনটেকেই তুমি d দিয়ে ভাগ করে কিন্তু x y z এর মানগুলো পাচ্ছ। তাহলে এই নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে মান বের করার জন্য d দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার কখন কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আমরা কোন সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে তখনই ভাগ করতে পারবো যদি যেটা দিয়ে ভাগ করছি সেটা শূন্য না হয়। তাহলে দেখো এইখানে ক্রেমারে একটা কিন্তু গোলমালের জায়গা আছে, কি না, যদি কোনো কারণে d এর মানটা শূন্য চলে আসে, যদি d এর মানটা 0 হয়ে যায়, তাহলে কিন্তু একটু গোলমালে পড়ে যাব, একটু অসুবিধার মধ্যে পড়ে যাব। ঠিক কেন না, 0 যদি চলে আসে তাহলে শূন্য দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি x y z এর মানগুলো আর বের করতে পারবে না। ঠিক আছে, এবার মান তো আমি বের করতে পারছি না, তার মানে কি হলো না, d টা শূন্য চলে এলে এই নিয়মের সাহায্যে আমি x y z এর মান বের করতে পারলাম না। এবারে এই নিয়মের যখন মান বের করতে পারলাম না, তখন একটা প্রশ্ন মাথায় আসবে যে তাহলে যে সমীকরণগুলো দেয়া আছে সেগুলো এই নিয়ম দিয়ে তো আমি বের করতে পারলাম না মান, তাহলে কি এই সমীকরণগুলোর মান বের করা যাবে, অর্থাৎ সমীকরণগুলো সমাধানযোগ্য? ঠিক আছে, ইংরেজিতে বলে কনসিস্টেন্ট। তাহলে এই সমীকরণগুলো কি সঙ্গত বা সমাধানযোগ্য? ঠিক আছে, অর্থাৎ যদি সমাধানযোগ্য হয় সেক্ষেত্রে এই নিয়মটা যেমন আমার ফেল করে গেল, তাহলে অন্য কোনো নিয়ম নিশ্চয়ই থাকবে যেটা দিয়ে আমরা এই মানগুলো বের করতে পারবো যদি সমীকরণগুলো সমাধানযোগ্য হয়। আবার এটাও হতে পারে যে d টা শূন্য, তার মানে নিশ্চয়ই সমীকরণগুলো সমাধানযোগ্য নাও হতে পারে কোনো কারণে। তাহলে এখানে দুটো ঘটনা ঘটতে পারে d টা শূন্য হলে। হতে পারে সমীকরণগুলো সমাধানযোগ্য নয়, অর্থাৎ কোনো পদ্ধতিতেই সমাধান করা যাবে না, অথবা এটাও হতে পারে যে এই নিয়মে আমি বের করতে পারছি না কিন্তু অন্য নিয়মে মান বেরোবে, অর্থাৎ সমীকরণগুলো সমাধানযোগ্য। এবারে যখন সমীকরণগুলো সমাধানযোগ্য হয়ে যাবে, তখন আমরা দেখতে পাবো যে ওই সমীকরণগুলোর এখানে যেরকম d টা শূন্য না হলে x y এবং z এর একটা করে মান পাচ্ছি, ওই ক্ষেত্রে কিন্তু একটা করে মান পাবো না, অসংখ্য মান পাবো। কখন না, d টা শূন্য হওয়া সত্ত্বেও যদি সমীকরণগুলো সমাধানযোগ্য হয়, সেক্ষেত্রে x y z এর অসংখ্য মান পাওয়া যাবে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস অফ দিস ইকুয়েশনস আমরা পাবো। এই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে যদি এই d টা শূন্য হয় সেক্ষেত্রেও। ঠিক আছে, অর্থাৎ d টা শূন্য হলে তার মানে দুটো হবে, হতে পারে সমীকরণগুলো সমাধানযোগ্য নয়, হতে পারে সমীকরণগুলো সমাধানযোগ্য। আর যদি সমাধানযোগ্য হয় তাহলে অবশ্যই এই সমীকরণগুলোর অসংখ্য সমাধান থাকবে। এবার কখন কি হবে, কিভাবে করব, সেই ব্যাপারটা আমাকে একটু আলোচনা করে দিতে হবে তোমরা বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক যে এখানে x y z এর মান বের করতে গিয়ে যখন আমরা এই চারটে ডিটারমিনেন্ট লিখলাম, তো আমরা তো এক এক করে সব ডিটারমিনেন্টের মানগুলো বের করব, d এর একবার, তারপর d1 এর, তারপর d2, তারপর d3। তাহলে যে d এর মান বের করতে গিয়ে শূন্য চলে এলো। এবার এই যে শূন্য চলে এলো, শূন্য চলে এলে আমরা বললাম যে দুটো ঘটনাই ঘটতে পারে, হতে পারে সমাধানযোগ্য, হতে পারে সমাধানযোগ্য নয়। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা সমাধানযোগ্য না সমাধানযোগ্য নয়? তার জন্য আমাদেরকে আরো একটু ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। কি করতে হবে না, সেক্ষেত্রে কি করবে আমি একটু বলছি। ধরো d টা যখন 0 চলে আসবে, তখন আমরা বেসিক্যালি কি করি না, এই তিনটে সমীকরণের মধ্যে যে কোনো দুটো সমীকরণ, হয়তো তুমি এইটা নিলে আর এইটা নিলে, এই দুটো সমীকরণে z এর একটা মান বসিয়ে দেব। ধরা যাক z = k বসিয়ে দিলাম। k টা কি না, k টা যে কোনো একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে z এর জায়গায় যখন k বসিয়ে দেব, তখন প্রথম সমীকরণটা তাহলে আমাদের হয়ে গেল, এখানে আমি লিখছি, এটা মুছে দিই একটু, d টা ধরা যাক এইটার মানটা আমাদের 0 এসেছে, তখন এই
মানগুলো আমাদেরকে মানে এই কাজগুলো করতে হবে, অনেক কিছু ঘটতে পারে। তো তো ধরা যাক এটা 0 চলে এলো, তখন আমরা ধরে নিলাম যে ধরা যাক z = k, যেখানে k যে কোনো একটি বাস্তব সংখ্যা। এই z এর মানটা প্রথম দুটো সমীকরণে, যে কোনো দুটো সমীকরণেই বসানো যায়, ঠিক আছে, ওটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আমরা যে কোনো দুটোকে বেছে নিয়ে বসাতে পারি, ঠিক আছে। তো ধরা যাক প্রথম দুটোতে যদি বসাই, তাহলে প্রথমটাতে আসবে a1x + b1y + c1k, কারণ z এর জায়গায় k বসাচ্ছি, ওই k এর টার্মটাকে ডান দিকে নিয়ে চলে যাও, কারণ যখন তুমি k এর মান বসিয়ে দিলে, z এর মান বসিয়ে দিলাম আমরা k, তখন তার z টা চলরাশি থাকলো না, আমরা তো একটা মান দিয়ে দিলাম, তাহলে সেটা একটা ধ্রুবক হয়ে গেল, ওটাকে ডান দিকে d এর সঙ্গে ওই d1 এর সঙ্গে পাঠিয়ে দাও, তাহলে d1 - c1k। ঠিক সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটাতে z টাকে বসালে পাবো a2x + b2y = d2 - c2k। এবারে কি করতে হবে না, এই সমীকরণ দুটোকে আবার ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রেও আবার কি কি ডিটারমিনেন্ট লাগবে, একটা d লাগবে, তো এখানে তো d হয়েছে, আমি ধরা যাক এইটার নাম d' দিলাম, তাহলে d' টা কি হবে না, ফার্স্ট কলামে x এর সহগ, সেকেন্ড কলামে y এর সহগ। নেক্সট d1', ঠিক আছে, তাহলে প্রথম কলামটাতে কি বের করব আমরা, রিপ্লেস করব কি দিয়ে না, ডান দিকের মানগুলো দিয়ে, তাহলে এটা হবে d1 - c1k d2 - c2k। সেকেন্ড কলামটা যেমন আছে থাকলো b1 b2। এরপর d2' টা কি হবে না, ফার্স্ট কলামটা যেমন আছে রইলো, সেকেন্ড কলামটার জায়গায় ওই মানগুলো বসে যাবে, d1 - c1k d2 - c2k, ঠিক আছে। এইবারে এই যে তিনটে বেরোলো, এইখান থেকে তাহলে x এর মান বের করার ফর্মুলা কি হবে না, d1'/d' আর y হবে d2'/d'। তাহলে এইভাবে আমরা x আর y এর মানটা পেয়ে যাব। তাহলে এই যে x আর y এর মানটা বেরোলো, এইবার আমাদেরকে কি করতে হবে না, আমরা x আর y এর মান এখান থেকে পাচ্ছি, আর z এর মান তো আমরা k ধরেই নিয়েছি, ওই তিনটে মানকে x আর y এর এই মান দুটো আর z এর মানকে কোথায় বসাবো না, প্রথম দুটো তো সমাধান করেছি, যেটা ধরে নি এখনো পর্যন্ত কোনটা, 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণে এই x y এবং z এর জায়গায় k, এই x y এর মান দুটো আর z এর জায়গায় k এখানে বসাবো। যদি বসানোর পর দেখা যায় যে ওই মানগুলো বসালে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ ডান দিক এবং বাঁ দিকের মান সমান আসছে এই মানগুলো বসালে, তাহলে বুঝবো যে এই তিনটে সমীকরণ সমাধানযোগ্য। এবং সমাধান কি কি না, x এর মান এত, y এর মান এত এবং z এর মান k। এবারে দেখো এইখানে d1' d2' দুটোতেই কিন্তু k ঢুকে আছে, আর ঠিক আছে, তাহলে এই যে x আর y এর মানগুলো পাবো, ওখানেও k ঢুকে থাকবে, তাহলে আমরা z এর মান k ধরেছি, আর x এর মান আর y এর মান যেগুলো এখান থেকে পেলাম সেগুলো ইন টার্মস অফ k থাকবে, এটাও ইন টার্মস অফ k হবে, আর z টা = k ধরে নিয়েছি। আর k টা কি না, k টা যে কোনো বাস্তব সংখ্যা, তো যে কোনো বাস্তব সংখ্যা মানে k এর মান কি হতে পারে না, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, -1 2 -1 3, যা খুশি হতে পারে। তাহলে k এর যত মান বসাবো একবার করে, ধরো যে 1 বসালাম 1, তাহলে তখন x y z এর একটা মান পাবো, আবার k টা যদি 2 পুট করি তখনও x y z এর আরেকটা মান পাবো, যদি -1/3 পুট করি তখন আবার x y z এর মান এখান থেকে পাবো। তাহলে এরকম কতগুলো মান পাবো না, যতগুলো বাস্তব সংখ্যা আমরা বসাতে পারবো, কতগুলো বাস্তব সংখ্যা বসাতে পারি না, যত বাস্তব সংখ্যা আছে, কত বাস্তব সংখ্যা আছে, অসংখ্য, তাহলে সেই জন্য x y z এর অসংখ্য মান পাওয়া যাবে। তাহলে যদি সমীকরণগুলো সমাধানযোগ্য হয়, অর্থাৎ এই যে x আর y এর মান পেলাম আর z এর মান k, এইটা 3 নম্বর সমীকরণে বসিয়ে সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে সমীকরণগুলো সমাধানযোগ্য হবে এবং সমাধান অসংখ্য থাকবে। সেই সমাধানগুলো কি না, x এত, y এত আর z টা k, এইটা হচ্ছে নিয়ম। এইবারে ধরা যাক ওইরকম আমরা আবার d টা 0 এসছে, z টা k বসিয়ে x y এর মান বসালাম, সমাধান করে বের করলাম, এই x y এর মান বসালাম কোনখানে না, বসাচ্ছি 3 নম্বরটাতে। যদি x আর y এর মান আর z এর মান k 3 নম্বরে বসিয়ে, আগে বলেছিলাম সিদ্ধ হয়, সিদ্ধ নাও হতে পারে, তো যদি সিদ্ধ না হয় তাহলে বোঝা যাবে যে এই তিনটে সমীকরণ সমাধানযোগ্য নয়, অর্থাৎ d টা 0 এলো, আর এই যে x y এর মান সমাধান করে বের করলাম আর z এর মান k ধরেছিলাম, সেটা বসিয়ে 3 নম্বর সমীকরণ সিদ্ধ হচ্ছে না। সুতরাং x y z এর এমন কোনো মান পাওয়া যাবে না যে যেটা তিনটেকেই
সিদ্ধ করছে, তাহলে এই সমীকরণগুলো কি হবে না সমাধানযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের দিটা শূন্য এলে চেক করা যায় যে সমীকরণগুলো সমাধানযোগ্য কি যোগ্য নয়, আর সমাধানযোগ্য হলে অসংখ্য সমাধান কি কি আছে সেগুলো আমরা বের করতে পারবো। তো এই কেসগুলো সাধারণত পরীক্ষাতে এই ফেলিওরের কেসগুলো বিশেষত দেয়া হয় না, মেনলি যেখানে ডিটা শূন্য হচ্ছে না, জিরো হচ্ছে না, শূন্য হচ্ছে না, সেই জাতীয় অঙ্ক দেওয়া হয়, দিয়ে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে পারবো। এবার আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, দেখাবো যে কিভাবে এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা সমাধানগুলো করতে পারছি। ঠিক আছে, আমি একটা অঙ্ক লিখি তাহলে। আমরা একটা অঙ্ক লিখেছি, এটা দীর্ঘর 4-এর অঙ্কটা। 3টে সমীকরণ দেয়া আছে, সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে 4টে যে ডিটারমিনেন্ট তার মানগুলো বের করতে হবে। তাহলে প্রথমেই ডিটা কি হবে না এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ প্রথম কলামে এক্স এর সহগ এখানে কত আছে 2, এখানে 1, এখানে 3, চিহ্ন শুদ্ধ। সেকেন্ড কলামটা ওয়াই 3 মাইনাস 1 2, থার্ড কলামটা জেড এর সহগ 1 1 মাইনাস 2। এইটার মানটা আমাদেরকে বের করে নিতে হবে প্রথমে। ঠিক আছে, মানটা বের করে নেওয়া যাক যেভাবে ডিটারমিনেন্টের মান বের করি আমরা। 2 ইনটু এটা 2 মাইনাস 2 প্লাস 3 ইনটু এটা 3 মাইনাস মাইনাস 2 means প্লাস 2 প্লাস 1 ইনটু 2 মাইনাস মাইনাস 3 প্লাস 3, এটা 0 হয়ে গেল। 3 আর 2 5 3 15, 3 আর 2 5, তার মানে 20। এরপর নেক্সট হচ্ছে d1। d1 এর ফার্স্ট কলামটাকে রিপ্লেস করব, অর্থাৎ 2 1 3 এর জায়গায় কত বসবে সমীকরণের ডান দিকের মানগুলো, মানে 17 3 4। সেকেন্ড আর থার্ড কলাম যেমন আছে d এর সেরকমই থেকে গেল। 3 minus 1 2 1 1 minus 2, এর মানটা বের করে নিতে হবে। 17 into 2 minus 2 plus 3 into 4 minus minus 6 plus 6 plus 1 into 6 plus 4, এটা 0 হয়ে গেল। 4 আর 6 10 into 3 মানে 30 plus 10 মানে 40। d2 তে d এর সেকেন্ড কলামটা রিপ্লেস হবে, তাহলে প্রথমটা যেমন আছে লিখে নিলাম 2 1 3, সেকেন্ড কলামটার জায়গায় তাহলে 17 3 4 17 3 4, থার্ড কলামটা যেমন আছে কত ছিল 1 1 minus 2, তাহলে 1 1 minus 2, এর মান বের করে নেব। 2 ইনটু কত হলো minus 6 minus 4 plus 17 into 3 minus minus 2 means plus 2 plus 1 into 4 minus 9 minus 10 into 2 minus 20, 3 আর 2 5 into 17 means 85, আর এটা হলো minus 5। তাহলে কি হলো minus 20 minus 5 minus 25 plus 6 85 means 60। d3 তে থার্ড কলামটা রিপ্লেস হবে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড যেমন আছে, তাহলে ফার্স্ট কত ছিল আমার না 2 1 3, ওটা চলে এলো। সেকেন্ড কত ছিল 3 minus 1 2, ওটাও ঠিক থাকলো। থার্ড কলামটাতে চলে এলো 17 3 4, এরও মান বের করে নিতে হবে। প্রথমে 2 ইনটু minus 4 minus 6 plus 3 into 9 minus 4 plus 17 into 2 plus 3 minus 20, 9 minus 4 means 5 into 3 plus 15 plus 85, তাহলে 85 আর 15 এ হয়ে গেল
100 মাইনাস 20 তার মানে 80। ঠিক আছে, তাহলে আমরা d d1 d2 d3 সবার মান পেয়ে গেলাম। তাহলে এইবারে কি বলছে ফর্মুলা, অতএব x ইকুয়াল টু কত, d1 বাই d, d1 টা কত বেরিয়েছিল আমার 40, d টা কত 20, দ্যাট মিন্স 2, y টা কি d2 বাই d, d2 কত বেরিয়েছে 60, d কত 20, দ্যাট মিন্স 3, z কত d3 বাই d, d3 কত বেরিয়েছিল 80, তাহলে 80 আর d হচ্ছে 20 ডিভাইডেড বাই 20 করলে 4, তাহলে চলে এলো সমাধানগুলো 2 3 4, তাহলে লাস্টে বক্স করে লিখে দেবে, অতএব নির্ণেয় সমাধান x equal to 2, y equal to 3, z equal to 4। তাহলে এইটা হয়ে গেল আমাদের সমাধানটা। তাহলে এইভাবে আমরা ক্রেমারের নিয়মের সাহায্যে সহসমীকরণকে সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে যখন সহসমীকরণ এরকম দেয়া থাকবে, প্রথমেই 4টে ডিটারমিনেন্ট লিখে নিতে হবে, তারপর তাদের মানগুলো বের করে নিতে হবে, তারপর এক্স ওয়াই জেড এর মান বের করার যে ফর্মুলাগুলো আছে সেইগুলোকে কাজে লাগালেই মানগুলো বেরিয়ে যাবে। আর ওই যে ডিটা শূন্য চলে আসার যে কেসগুলো, সেইগুলো সচরাচর আমাদের পরীক্ষাতে বিশেষত থাকে না। মেনলি এই অঙ্ক করার যেখানে মান বেরোবে ডিটা শূন্য নয়, এক্স ওয়াই জেড এর নির্দিষ্ট মান বেরোবে, সেইগুলোই সাধারণত পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো আমরা এরপরে আবার কোনোদিন ওই যে সঙ্গত অসঙ্গত যে অঙ্ক, সেটাও কোনো অঙ্ক নিয়ে আলোচনা করে দেখাবো। নিয়মটা ওইটাই, নিয়মটা জানা থাকলে ওটা তুমি নিজেও করে নিতে পারবে, অসুবিধা হবে না। তো এই নিয়মের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে, ক্রেমারের নিয়মের সাহায্যে কিভাবে সহসমীকরণকে আমরা সমাধান করতে পারি। এইটা তোমরা তোমাদের বইয়ের যে এক্সারসাইজ 2C আছে ডিটারমিনেন্টের প্রপার্টি দিয়ে, যে অঙ্কগুলো এর আগের এক্সারসাইজে ছিল, যেগুলো আলোচনা করেছি আমি এর আগেই, সেইগুলোর পরের যে এক্সারসাইজটা আছে সেইখানে পাবে। ওইখানে দেখবে আরেকটা জায়গাতে একটা অঙ্ক দেয়া আছে, ওইটা আমি এই চ্যাপ্টারের মধ্যে অঙ্কটা দেয়া থাকলেও আমি এখন আলোচনাটা করলাম না, ওটা আমরা এর পরের অধ্যায়টা যখন ম্যাট্রিক্সের কি করে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়, তখন আলোচনা করব বলেই আমি ওই ডিটারমিনেন্টটা রেখে দিয়েছি। দেখবে অ্যাডজুগেট ডিটারমিনেন্ট বলে একটা ডিটারমিনেন্ট ওখানে দেয়া আছে, এই শব্দটা দেয়া থাকবে, দেখবে অ্যাডজুগেট, অ্যাডজুগেট ডিটারমিনেন্ট। তো অ্যাডজুগেট ডিটারমিনেন্টটা এই মুহূর্তেই আলোচনা করলাম না, কারণ ওই জিনিসটা নিয়ে আমরা এর পরে যখন ম্যাট্রিক্সের ইনভার্স বের করবার নিয়মগুলো শিখবো, সেখানে অটোমেটিক্যালি ওটা আমাদের শেখা হয়ে যাবে, আলাদা করে ওটা এখানে আলোচনা করার প্রয়োজন নেই, সেই জন্য ওইটা করলাম না। ওইটা যখন ম্যাট্রিক্সের ইনভার্স আমরা শিখবো, তো অটোমেটিক্যালি আমাদের ওখানে ওই আলোচনাটা চলেই আসবে যে কী করে অ্যাডজুগেট ডিটারমিনেন্টের মান বের করতে হয়। ঠিক আছে, অ্যাডজুগেট ডিটারমিনেন্টকে কী করে মান বের করবো সেগুলো ওখানে পেয়ে যাবো, ওই জন্য ওই অঙ্কটা এখনই করার দরকার নেই, এর পরে যখন ইনভার্সটা আমরা করবো তখন অটোমেটিক্যালি ওটা তোমাদের করা হয়ে যাবে। আপাতত এই এক্সারসাইজে এই ক্রেমার্স রুলের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে, এই দুটোই আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে। ঠিক আছে।